গুড আফটারনুন রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট। আমরা আগের ভিডিওটা আমার ফোনে মেমোরি না থাকায় পার্ট ওয়ানটা কিছুটা করার পর বা কিছুটা পর বন্ধ হয়ে যায়, সেই জন্য আমি যতটা হয়েছিল পার্ট ওয়ান ভিডিওতে তারপর থেকে আমি শুরু করছি। ঠিক আছে, তো চলো দেখে নিই। পার্ট ওয়ানে আমাদের যতটা হয়েছিল, পার্ট ওয়ানে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে আধান বা চার্জের একক এসআই বা সিজিএস ইউনিট কি, এই অবধি হয়েছে। এবার চলো আমরা দেখে নিই তড়িৎ ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে বা ঘর্ষণের ফলে তড়িৎ কি করে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িতের সৃষ্টির ব্যাখ্যা। আচ্ছা, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে তড়িৎ সৃষ্টির ব্যাখ্যা দেওয়ার আগে আমি আর একটা জিনিস বলে নিই যে আমি যখন দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনছি বা দুটো বস্তু যখন একটা দিয়ে আর একটাকে ঘষছি, তখন দেখা যাচ্ছে যে বস্তু দুটোর তড়িৎ সৃষ্টি হচ্ছে। কিভাবে সৃষ্টি হচ্ছে সেটার ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা দেখো, ধরো আমি যখন একটা কাচদণ্ডকে, বা আমি একটু আগেই বললাম যে শীতকালে যদি চিরুনি দিয়ে চুল আঁচড়াই, কয়েকবার চুল আঁচড়ানোর পর ওই চিরুনিটাকে যখন আমি একটা টেবিলের ওপর রাখা কিছু কাগজের টুকরোর সামনে ধরবো, দেখতে পাবো যে কাগজের টুকরোগুলোকে চিরুনি কি করছে, আকর্ষণ করছে। তো কিভাবে আকর্ষণ করছে, অর্থাৎ চিরুনিতে আকর্ষণ করার ক্ষমতাটা, তড়িৎটা সৃষ্টি হচ্ছে কি করে। দেখো, যখন আমি চিরুনি বা সেলুলয়েডের টুকরোটাকে চুলের সংস্পর্শে আনছি, চুলের পরমাণু আর চিরুনি অর্থাৎ সেলুলয়েডের পরমাণু খুব কাছাকাছি আসছে, খুব ক্লোজলি আসছে। তাহলে আমি যদি এখানে একটা আঁকি, ধরো এখানে এটা হচ্ছে একটা চিরুনির বা সেলুলয়েডের পরমাণু মানেই তার কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস মানেই সেখানে কে কে থাকবে, প্রোটন আর নিউট্রন, তোমরা সবাই জানো। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কে থাকবে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াবে। আমি ধরে নিচ্ছি চিরুনি বা সেলুলয়েড, তার সর্ববহিস্থ কক্ষপথে ধরো 3টে ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে চিরুনি বা সেলুলয়েডের যে পরমাণু, প্রত্যেকটা পরমাণু তাদের বাইরের কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে, 3টে করে। এর ঠিক পাশেই আমি চুলের, মানে যে দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে এসেছে, অর্থাৎ চুলের একটা পরমাণুকে এখানে আঁকছি। ধরো চুলের পরমাণুর ক্ষেত্রেও কি থাকবে, কেন্দ্রে নিউক্লিয়াস মানেই সেখানে প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গিয়ে থাকবে ইলেকট্রন। আমি শুধুমাত্র সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনগুলো দেখাচ্ছি। আমি ধরে নিলাম চুলের ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন আছে। এবার দেখো, তোমরা সবাই জানো নিউক্লিয়াসে প্রোটন যে আছে, প্রোটন কি ধরনের তড়িৎধর্মী, তোমরা সবাই জানো প্রোটন পজিটিভ তড়িৎধর্মী। আর ইলেকট্রন কি ধরনের, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী। তাহলে পজিটিভ আর নেগেটিভ, পরে ব্যাখ্যাটা দেবো। পজিটিভ আর নেগেটিভ অর্থাৎ বিপরীতধর্মী দুটো কণা কি করবে, সবসময় পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে নিউক্লিয়াসে প্রোটন থাকায় নিউক্লিয়াস অলওয়েজ ইলেকট্রনগুলোকে কি করবে, আকর্ষণ করবে, কারণ নিউক্লিয়াসটা পজিটিভ তড়িৎধর্মী আর ইলেকট্রনগুলো সব কি তড়িৎধর্মী, নেগেটিভ তড়িৎধর্মী। ঠিক এখানেও তাই, এখানেও নিউক্লিয়াসটা বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে কি করছে, আকর্ষণ করছে। তবে আমি যদি ধরে নিই, দেখো এখানের পরমাণুর থেকে ইলেকট্রন বা নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যতটা ডিস্ট্যান্সে আছে, এখানে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রন তার থেকে বেশি ডিস্ট্যান্সে আছে। তাহলে যত ডিস্ট্যান্স বাড়বে আকর্ষণ বলের মান কি হবে, কমবে। পরে শিখবো কুলম্বের সূত্রে।
তাহলে এখানে যেহেতু ডিস্টেন্স কম, আকর্ষণ বলের মান এদের মধ্যে বেশি, আমি ধরে নিলাম 3 নিউটন। আর এখানে যেহেতু ডিস্টেন্স বেশি, এখানে আকর্ষণ বল কম ধরে নিলাম কত, 2 নিউটন। ঠিক আছে, তাহলে এর নিউক্লিয়াসটা সব থেকে বাইরের ইলেকট্রনকে 3 নিউটন বলে আকর্ষণ করছে, এখানে নিউক্লিয়াসটা সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনকে 2 নিউটন বলে আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চিরুনির পরমাণু বা সেলুলয়েড, আর এটা হচ্ছে চুলের পরমাণু। ঠিক আছে, এবার দেখো, যখন দুটো বস্তুকে আমি পরস্পরের সংস্পর্শে আনছি, অর্থাৎ চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াচ্ছি, এই দুটো পরমাণু খুব ক্লোজলি, খুব কাছাকাছি আসছে, পরস্পরের খুব কাছাকাছি আসছে, যার ফলে সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনগুলোর ওপর দুদিকে দুটো নিউট্রনই কি করে ফেলছে, আকর্ষণ করে ফেলছে। এর ইলেকট্রনটাকে শুধুমাত্র এর নিজস্ব নিউক্লিয়াসে এতক্ষণ আকর্ষণ করছিল, কিন্তু যখন দুটো পরমাণু খুব কাছাকাছি চলে আসছে, এই পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনকেও এই নিউক্লিয়াসটা কি করে ফেলছে, আকর্ষণ করে ফেলছে। ঠিক একইভাবে এই নিউক্লিয়াসটাও এর বাইরের কক্ষের ইলেকট্রনটাকে কি করে ফেলছে, আকর্ষণ করছে। কিন্তু আমি যদি ধরে নিই এই পরমাণুর নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে তো 3 নিউটন বলে আকর্ষণ করছিলই, আমি আগে ধরেছি, কিন্তু যখন এই পরমাণুর ইলেকট্রনটা কাছাকাছি এলো, এই ইলেকট্রনটাকে ধরে নিচ্ছে এই নিউক্লিয়াসটা এর থেকে একটু কম বলে আকর্ষণ করবে, কারণ এর ডিস্টেন্স একটু বেশি, তাহলে আমি ধরে নিচ্ছি 2.7 নিউটন বলে আকর্ষণ করছে। তাহলে দেখো, যখন দুটো পরমাণু কাছাকাছি এলো, এই ইলেকট্রনটাকে তার নিজের নিউক্লিয়াস আকর্ষণ করছিল কত বলে, 2 নিউটন বলে, কিন্তু অন্য একটা নিউক্লিয়াস থেকে কত বলে আকর্ষণ করে ফেললো, দেখো বেশি বলে আকর্ষণ করে ফেলেছে, 2.7, যার ফলে এই ইলেকট্রনটা কি হবে, এই ইলেকট্রনটা এই পরমাণুর কক্ষে না থেকে সঙ্গে সঙ্গে কি হবে, এই পরমাণুর কক্ষপথে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটা কি হচ্ছে, এই পরমাণুর কক্ষপথে চলে আসে। কি হবে তাহলে, এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে, তাহলে এখানে একটা ইলেকট্রন শূন্যতা বা ইলেকট্রন গ্যাপ সৃষ্টি হলো, বা আমি খুব সহজে বলতে গেলে বলতে পারি এই পরমাণুটা একটা ইলেকট্রন লস করলো, হারালো, আর এই পরমাণুটা একটা ইলেকট্রন গেইন করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো। এবার সিচুয়েশন কি দাঁড়াবে দেখো, এখানে তোমরা সবাই জানো যে একটা পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার কেন্দ্রে ঠিক যটা প্রোটন থাকে, বাইরের কক্ষে ঠিক ততগুলোই ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাই তো? তাহলে বাইরের প্রোটনগুলো, ভেতরে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলোর প্রত্যেকটার আধান, এই একটু আগে আধানের একক নিয়ে আলোচনা করছিলাম, আমি যদি ধরে নিই ভেতরে যে প্রোটনগুলো আছে তার প্রত্যেকের আধান ই, আর বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তোমরা জানো প্রোটন আর ইলেকট্রনের আধান সবসময় সেমই হয়, শুধু প্রোটন হচ্ছে প্লাস হয় আর ইলেকট্রন অলওয়েজ কি হয়, মাইনাস। তাহলে প্রোটনের আধান যদি ধরে নিই প্লাস ই, ইলেকট্রনগুলোর আধান কি হবে, সেমই হবে, শুধু মাইনাস, অর্থাৎ মাইনাস ই। আমি বলেই দিই একটা ইলেকট্রনের আধান অ্যাকচুয়ালি ই না হয় অ্যাকচুয়াল কত হয়, অ্যাকচুয়াল ইলেকট্রনের আধানের মান হয় 1.66 × 10⁻⁹ কুলম্ব। এই এত বড় কথাটা না লিখে আমি তার জায়গায় কত লিখছি, ই। যেহেতু ইলেকট্রনের আধান নেগেটিভ বা ইলেকট্রন নেগেটিভ তড়িৎধর্মী, সেই জন্য সামনে আমি একটা কি করছি, মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে প্রোটনের আধান কত হবে, প্রোটন ইলেকট্রনের সেমই হবে, শুধু প্রোটন যেহেতু পজিটিভ তড়িৎধর্মী সেই জন্য প্রোটনের আধানকে কত ধরবো, প্লাস ই, আর ইলেকট্রনের আধানকে কত ধরবো, মাইনাস ই। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি যদি ধরে নিই এই পরমাণুটা যখন সাধারণ অবস্থায় ছিল এই পরমাণুর নিউক্লিয়াসে 10টা প্রোটন ছিল, তাহলে মোট আধান কত, 10টা প্রোটন, তাহলে মোট আধান একটা প্রোটনের জন্য প্লাস ই, তাহলে যদি পরমাণুতে 10টা প্রোটন থাকে 10টা প্রোটনের জন্য মোট চার্জ কত হবে, +10 ই।
যেহেতু একটা পরমাণুতে যটা প্রোটন থাকে বাইরের কক্ষে ঠিক তটাই ইলেকট্রন থাকে, তাহলে 10টা প্রোটন থাকলে বাইরের কক্ষে টোটাল সমস্ত কক্ষপথগুলো মিলিয়ে টোটাল কটা ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন থাকবে। অর্থাৎ মোট চার্জ কত হবে? -10e, কারণ প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ ছিল -e। তাহলে একটা পরমাণু যখন সাধারণ অবস্থায় আছে তার মোট চার্জ কত? অলওয়েজ 0। ঠিক আছে, এখানেও তাই। ধরে নাও এখানে মোট 8টা প্রোটন ছিল, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন ছিল, তাহলে মোট চার্জ কত হবে? 8টা প্রোটন প্লাস 8e, আর বাইরের কক্ষে টোটাল 8টা ইলেকট্রন ছিল মানে -8e সমান 0। ঠিক আছে, তাহলে যখন কোনো ইলেকট্রন ট্রান্সফার হয়নি, এই পরমাণুতেও মোট চার্জ ছিল, মোট আধানের পরিমাণ 0। এই পরমাণুতেও মোট আধানের পরিমাণ কত ছিল? মোট আধানের পরিমাণ ছিল 0। ঠিক আছে, এবার দেখো যখনই আকর্ষণের প্রভাবে বা যখনই দুটো পরমাণু কাছাকাছি এসেছে, আমি কি বললাম? এখান থেকে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়েছে। ঠিক আছে, তাহলে যখন ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, এই কি করছে? একটা ইলেকট্রন অর্জন করলো। তাহলে এখানে এখন চার্জের ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে? প্রোটন যা ছিল তাই থাকছে +10e। তাহলে এ কি করছে? বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ, তাহলে যেহেতু এই পরমাণুটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে প্রোটন যা ছিল তাই আছে। ইলেকট্রন আগে ছিল 10টা, একটা ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যাবে 11টা। তাহলে ইলেকট্রনের মোট আধান কত হবে? -11e। তাহলে এখন পরমাণুটার মোট আধান কত দাঁড়াবে? -e। হয়েছে? ঠিক একইভাবে এই পরমাণুটা একটা ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এখানে প্রোটন যা ছিল তাই আছে। এ একটা ইলেকট্রন হারিয়ে ফেলেছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা কটা এখন? ইলেকট্রনের সংখ্যা 8 থেকে কমে কত হয়ে গেছে? 8 থেকে কমে হয়ে গেছে 7। তাহলে এখন ইলেকট্রনের চার্জ কত? -7e। তাহলে এখন পরমাণুটার মোট চার্জ কত দাঁড়াচ্ছে? +e। তাহলে খুব ভালো করে দেখো, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। যখনই দুটো পরমাণু কাছাকাছি আসছে, তাদের মধ্যে কিছু ইলেকট্রনের হস্তান্তর ঘটছে, ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, যার ফলে নিউট্রাল পরমাণু যেগুলো আগে ছিল ট্রান্সফারের আগে, তারা কি হয়ে যাচ্ছে? প্রত্যেকেই দেখো কিছুটা করে চার্জ পাচ্ছে, অর্থাৎ তাদের প্রত্যেকের মধ্যে আধান সৃষ্টি হচ্ছে। একজনের মধ্যে নেগেটিভ আধান সৃষ্টি হচ্ছে, একজনের মধ্যে পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কে নেগেটিভ কে পজিটিভ হচ্ছে? কে নেগেটিভ কে পজিটিভ হচ্ছে ভালো করে দেখো। যে ইলেকট্রন গ্রহণ করছে, যে পরমাণুটা ইলেকট্রন গ্রহণ করলো, অর্থাৎ এখানে চিরুনি ইলেকট্রন গ্রহণ করেছে, যে অর্থাৎ যেখানে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, সে অলওয়েজ হয়ে যাচ্ছে নেগেটিভ। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সে অলওয়েজ কি ধরনের আধান হবে? নেগেটিভ আধান। আর যে ইলেকট্রন একটা বর্জন করলো, যে পরমাণুটা একটা ইলেকট্রন বর্জন করলো, অর্থাৎ চুলের পরমাণু, সেই পরমাণুতে আধান কি হয়ে গেল? পজিটিভ। তাহলে যে ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন করলে আধান হবে প্লাস, আর ইলেকট্রন গ্রহণ করলে আধান কি হবে? মাইনাস। আমি এখানে আরেকটু বলে দিই, একটা ইলেকট্রন গ্রহণ বর্জন হয়েছে এখানে, যদি এখানে দুটো ইলেকট্রনের ট্রান্সফার ঘটতো, অর্থাৎ এই পরমাণু থেকে এখানে যদি দুটো ইলেকট্রন আসতো, এখানে তাহলে আধান কত হতো? একটা ইলেকট্রন গ্রহণ করলে তার আধান হচ্ছে -e। ঠিক আছে, দুটো ইলেকট্রন যখন গ্রহণ করবে একটা পরমাণু, তাহলে হবে -2e। দুটি ইলেকট্রন যখন গ্রহণ করবে, ঠিক আছে, যদি 3টি ইলেকট্রন কোনো পরমাণু গ্রহণ করে, সেখানে হবে তাহলে -3e। ঠিক আছে, যদি 10টি ইলেকট্রন গ্রহণ করে, সব গ্রহণ, এগুলো ইলেকট্রন গ্রহণ মানেই কি হবে? নেগেটিভ। এটা ভালো করে বুঝবো আগে, যে যখনই ইলেকট্রন গ্রহণ করবে সেই পরমাণুটা সঙ্গে সঙ্গে কি ধরনের তড়িৎ হয়ে যাবে, কি ধরনের আধান হয়ে যাবে? নেগেটিভ আধান। ঠিক আছে,
তাহলে 10টা ইলেকট্রন গ্রহণ করছে মানে তার আধান হবে -10e। ঠিক আছে, যদি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার আধান হবে -n × e। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলে তার আধান হবে -ne। এখানেও ঠিক সেরকম, যদি 2টি ইলেকট্রন বর্জন করে তাহলে তার আধান হবে +2e। যদি n সংখ্যক ইলেকট্রন বর্জন করে তার আধান হবে +ne। তাহলে বর্জন করলেই অলওয়েজ হচ্ছে প্লাস, আর গ্রহণ করলেই অলওয়েজ কি হবে, মাইনাস। তাহলে এই টোটাল ব্যাপারটা যেটা পড়লাম খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এটাকে বলা হবে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে কিভাবে একটা পদার্থ আহিত হচ্ছে তার ব্যাখ্যা। ঠিক আছে, এখানে আমি আরো কয়েকটা জিনিস বলে দিই খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে দেখো আচ্ছা দেখো, এখানে আমি আরেকটা ব্যাপার বলে দিই, আধানের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন তাহলে আমি আগেই বলেছি যে ইলেকট্রন গ্রহণ করবে সে হবে, ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সে হবে নেগেটিভ। এই দুটো মাথায় রাখো ভালো করে। যে ইলেকট্রন বর্জন করছে সে হবে পজিটিভ। তার মানে প্রথমেই বুঝে নাও আধান ক ধরনের। আধান তাহলে দু ধরনের, একটা হচ্ছে নেগেটিভ তড়িৎধর্মী আধান, যে ইলেকট্রন গ্রহণ করছে সে অলওয়েজ কোন আধান হবে, নেগেটিভ তড়িৎধর্মী আধান। আর যে ইলেকট্রন বর্জন করছে সে অলওয়েজ কত হবে, বা সে কি হবে, সে অলওয়েজ হবে পজিটিভ তড়িৎধর্মী আধান। এবার কোয়ান্টায়ন ব্যাপারটা কি? কোয়ান্টায়ন ব্যাপারটা হচ্ছে, কোয়ান্টায়ন মানে হচ্ছে কণা। ঠিক আছে, খুব ক্ষুদ্রতম কণাকে, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলকে আমরা এক কথায় বলতে পারি কোয়ান্টাম। ঠিক আছে, এই কোয়ান্টাম নিয়ে তোমাদের একটা চ্যাপ্টারই আছে, ইন্ট্রোডাকশন ক্লাসে বলেছিলাম কোয়ান্টাম তত্ত্ব, মডার্ন ফিজিক্স চ্যাপ্টারটা আছে। তো যাই হোক, কোয়ান্টাম ব্যাপারটা কি দেখো, আমি একটু আগেই বললাম যে যখন কোনো পরমাণু বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে তার আধান হচ্ছে -e। দুটো ইলেকট্রন গ্রহণ করলে আধান হচ্ছে -2e। 10টি ইলেকট্রন গ্রহণ করলে আধান হচ্ছে -10e। যদি কেউ বাইরে থেকে n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে, এটা খুব ইম্পর্টেন্ট, n সংখ্যক ইলেকট্রন যখন গ্রহণ করছে তার আধানের পরিমাণ কত হচ্ছে, ne। একইভাবে যখন ইলেকট্রন বর্জন করছে, একটি ইলেকট্রন যদি বর্জন করে আধান হবে +e, একটু আগেই বললাম। দুটি ইলেকট্রন যদি বর্জন করে তার আধান হবে +2e। 3টি ইলেকট্রন যদি বর্জন করে তার আধান হবে +3e। ঠিক আছে, যদি n সংখ্যক ইলেকট্রন বর্জন করে তার আধান হবে +ne। এই দুটো খুব ইম্পর্টেন্ট, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ আর n সংখ্যক ইলেকট্রন বর্জন। কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যখন কোনো বস্তু আহিত হচ্ছে, নয় ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন বর্জন করছে বস্তুটা, একটা বস্তু আহিত হওয়ার একটাই উপায়, ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে বা বর্জন করতে হবে। যদি ইলেকট্রন সে গ্রহণ করে সে নেগেটিভ আধানে আহিত হবে, আর যদি ইলেকট্রন বর্জন করে সেই পরমাণুটা পজিটিভ আধানে আহিত হবে। এই একটাই উপায় ইলেকট্রন গ্রহণ বর্জন একটা পদার্থ আহিত হওয়ার জন্য। খুব ইম্পর্টেন্ট, দেখো n সংখ্যক ইলেকট্রন যখন একটা বস্তু গ্রহণ করলো বা একটা পরমাণু যখন গ্রহণ করলো তার আধান হয়ে গেল -ne। আমি আধানকে এক কথায় যদি ধরে নিই বা এরপর থেকে আমরা আধানকে, কোনো বস্তুতে কতটা আধান আছে সেই আধানকে কি লিখবো, অলওয়েজ আধানকে Q দ্বারা ডিনোট করবো। ঠিক আছে,
তাহলে যে বস্তুটা n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে তার আধানকে -ne না বলে যদি কিউ ধরে নিই, গ্রহণ করেছে মানে মাইনাস, আর যে n সংখ্যক ইলেকট্রন বর্জন করেছে তার আধানকে +ne না ধরে প্লাস যদি কিউ ধরে নিই, অর্থাৎ ne এই রাশিটাকে আমি কত ধরে নিচ্ছি, কিউ। ঠিক আছে, মানে কিউ সমান আমি ধরে নিচ্ছি ne। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। কেন কোয়ান্টাম বোঝাতে গিয়ে এইরকম ধরে নিলাম? দেখো, কোনো পরমাণু একটা, দুটো, 10টা n সংখ্যক যে যতগুলো ইলেকট্রনই গ্রহণ বা বর্জন করুক না কেন, ইলেকট্রনটার বা বস্তুটার আধানে দেখো একটা করে ই থাকছে, অর্থাৎ ইটা একটা কম্পালসারি ফ্যাক্টর, তাই তো? একটা ইলেকট্রন গ্রহণ করলে শুধুই, দুটো ইলেকট্রন গ্রহণ করলে দুটো ই, 10টা ইলেকট্রন গ্রহণ করলে 10টা ই, ইটা থাকছে। n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলে n সংখ্যক ই। ঠিক যখন বর্জন করছিল, একটা ইলেকট্রন বর্জন করলে ই, দুটো ইলেকট্রন বর্জন করলে 2e। দেখো ইটা কমন ফ্যাক্টর। একটা বস্তু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করুক তার আধানের পরিমাণে ই থাকবেই। ই ছাড়া আমি কোনো বস্তুর আধান তৈরি করতে পারবো না, ইটা হচ্ছে কমন ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে যখন একটা ইলেকট্রন গ্রহণ করছি শুধু একটাই ই, দুটো ইলেকট্রন গ্রহণ করলে দুটো ই, 10টা ইলেকট্রন গ্রহণ করলে 10টা ই, n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলে n সংখ্যক ই আসছে তার আধানের পরিমাণ। ঠিক আছে, যেহেতু ইটা কম্পালসারি ফ্যাক্টর, একটা বস্তুর আধানকে প্রকাশ করার জন্য ই লাগবেই। ঠিক আছে, এই ই এর সাহায্যে কোনো বস্তুর আধানকে প্রকাশ করাকেই আমরা বলবো কোয়ান্টাম। ঠিক আছে, আমি ই ছাড়া কোনো বস্তুর আধানকে লিখতেই পারবো না। তুমি বলো, যদি একটা বস্তু 100টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, একটা ইলেকট্রনের থেকে কম সংখ্যক ইলেকট্রন তো কেউ গ্রহণ বা বর্জন করতে পারবে না। মিনিমাম একটা বস্তুকে আয়িত হতে গেলে তাকে মিনিমাম একটা ইলেকট্রন গ্রহণ বা একটা ইলেকট্রন বর্জন করতে হবে। তাহলে মিনিমাম যখন একটা বস্তু আয়িত হচ্ছে তাকে একটা ইলেকট্রন গ্রহণ বা একটা ইলেকট্রন বর্জন করতে হচ্ছে। একটা ইলেকট্রন যখন গ্রহণ করছে তার আধান হচ্ছে ই, একটা ইলেকট্রন যে বর্জন করছে তার আধান হচ্ছে +e। ঠিক আছে, কিন্তু এমন কোনো বস্তুর আধান হতে পারে না যেখানে ই থাকবে না। আমি যদি বলি, একটু অন্যভাবে বলি, ধরো একটা বস্তুর আধান আমি বললাম +1 কুলম্ব। খুব ভালো করে বুঝবে, কোনো বস্তুর আধানের পরিমাণ আমি বললাম 1 কুলম্ব। এর মানে প্রথমেই দেখো, আধান প্লাস মানে সে ইলেকট্রন গ্রহণ করেছে না বর্জন করেছে? অবশ্যই ইলেকট্রন সে বর্জন করেছে। 1 কুলম্ব মানে সে কিছু সংখ্যক ইলেকট্রন বর্জন করেছে, তবেই তার আধান হয়েছে 1 কুলম্ব। ঠিক আছে, এবার কটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করেছে? আমি যদি ধরে নিই এই আধানটাকে, আমি যদি ধরে নিই যে বস্তুটা n সংখ্যক ইলেকট্রন বর্জন করার ফলে বস্তুর আধান হয়েছে 1 কুলম্ব, তাহলে n এর মান কত হবে? কটা ইলেকট্রন বর্জন করেছিল অ্যাকচুয়ালি, কি হবে? আচ্ছা, যে n সংখ্যক ইলেকট্রন বর্জন করবে তার আধান হওয়ার কথা ছিল ne, এখানে বলাই আছে n সংখ্যক ইলেকট্রন যে পরমাণু বর্জন করবে তার আধান হওয়ার কথা ne, কিন্তু আমি বলেছি বস্তুটার আধান হয়েছে কত? 1 কুলম্ব। তার মানে আমি লিখতে পারি ne সমান 1। এখান থেকে n এর মান পেয়ে যাবে 1/e। e এর অ্যাকচুয়াল মান বসিয়ে দাও 1.66 × 10⁻19, যা হবে ততগুলো ইলেকট্রন বস্তুটা কি করেছে, বস্তুটা বা পরমাণুটা ততগুলো ইলেকট্রন কি করেছে, বর্জন করেছে। তাহলে কোশ্চেনটা এরকমও হতে পারে যে কোনো বস্তুর আধান যদি 1 কুলম্ব হয়, বস্তুটা কটা ইলেকট্রন বর্জন করেছে সেটা হচ্ছে এত সংখ্যক, ক্যালকুলেশনটা দেখালাম না। ঠিক আছে, আর যদি কোনো বস্তু, এরকমও কোশ্চেনটা আসতে পারে যে 1 কুলম্ব আধানের মধ্যে কটা ইলেকট্রন আছে, তখন হবে এটা। তাহলে যে কোনো বস্তুর
আধানকে আমরা ইলেকট্রনের আধানের গুণিতক হিসেবে প্রকাশ করতে পারছি। এই ব্যাপারটাকেই বলা হবে আধানের কোয়ান্টাম। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যদি n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তার আধান হবে -ne, আর যদি n সংখ্যক ইলেকট্রন বর্জন করে তার আধান হবে +ne। এবং এই নেটাকে আমরা কিভাবে লিখতে পারি? কিউ এর সাহায্যে। এই কিউ সমান ne, এই ফর্মুলাটা একটু নোট করে রাখবে। এই ফর্মুলাটা এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদের শুধু কাজে লাগবে। ঠিক আছে, এবং এটাকে বলা হবে আধানের কোয়ান্টায়ন ফর্মুলা। ঠিক আছে, তো আধানের কোয়ান্টায়ন ব্যাপারটা বোঝা গেল। চলো, এরপরে আমরা যেটায় আসছি সেটা হচ্ছে আধানের কোয়ান্টায়ন হলো, তারপরে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে হ্যাঁ, খুব ছোট একটা জিনিস, তড়িৎ আধানের নিত্যতা সূত্র। বা বলতে পারো তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। আচ্ছা দেখো, ধরো আমি দুটো বস্তু নিলাম। প্রথম বস্তুতে আধান হচ্ছে +Q1। ঠিক আছে, প্লাস মানে বুঝতে পারছো বস্তুটা ইলেকট্রন কি করেছে? বর্জন করেছে। এই বস্তুটার আধান ধরলাম +Q2। তাহলে দুটো বস্তুতে মোট কত আধান আছে? Q1 + Q2। ঠিক আছে, আমি উদাহরণস্বরূপ বললে ভালো হয়। ধরো প্রথম বস্তুতে আধান আছে +5 কুলম। ঠিক আছে, দ্বিতীয় বস্তুতে আধান আছে +10 কুলম। তাহলে দুটো বস্তুতে মোট কত আধান আছে? +15 কুলম মোট। আচ্ছা, যদি আমি দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনি, ধরলাম এখান থেকে দুটো আধান এখানে চলে গেল। দুটো বস্তুকে যখন আমি সংস্পর্শে আনছি, এখানে দুটো আধান কি হচ্ছে? এখানে চলে গেল। তাহলে সংস্পর্শে আনার পর প্রথম বস্তুটায়, এটা ফার্স্ট বস্তু, এটা সেকেন্ড বস্তু, তাহলে সংস্পর্শে আনার পর এ দুটো আধান গ্রহণ করলো, তাহলে এর আধান হবে +7 কুলম। আর এ যেহেতু দুটো আধান লস করেছে, এর আধান হবে +8 কুলম। কিন্তু এখনো দুটো বস্তুতে মোট কত আধান আছে? দুটো বস্তুতে মোট আধান আছে +7 কুলম +8 কুলম, অর্থাৎ সেই 15 কুলম। দেখো, অর্থাৎ দুটো বস্তু বাকি সমস্ত বস্তুর থেকে যদি আলাদা করে রাখা হয়, এই দুটো বস্তুকে নিয়ে যদি আমি বলি একটা বস্তু সংস্থা, এই বস্তু সংস্থার মোট আধানটা কি হচ্ছে? সর্বদা কনস্ট্যান্ট হচ্ছে। দেখো, ইলেকট্রন বা আধান গ্রহণ বর্জনে, আধান ট্রান্সফারের আগেও সংস্থার মোট আধান যা ছিল, আধান ট্রান্সফারের পরও সংস্থার মোট আধান কি হচ্ছে? একই থাকছে। অর্থাৎ আমরা আধানকে নতুনভাবে সৃষ্টিও করতে পারছি না বা ধ্বংসও করতে পারছি না। এই ঘটনাটাকেই আমরা বলবো আধানের নিত্যতা সূত্র। ঠিক আছে, তাহলে আধানের নিত্যতা সূত্র ব্যাপারটা হলো। চলো নেক্সট। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হ্যাঁ, দেখো আমরা এই আধান কোন বস্তু থেকে কোন বস্তুর মধ্যে ট্রান্সফার হতে পারে, বা কোনো বস্তু আধান গ্রহণ বর্জন করতে পারছে কিনা, বা একটা বস্তুর মধ্যে দিয়ে আধান যেতে পারছে কিনা, মানে ইলেকট্রন, যদি আধান নয়,
ইলেকট্রন কোনো বস্তুর মধ্যে দিয়ে চলাচল করতে পারছে কিনা বা কোনো বস্তুর মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে পারছে বা না যেতে পারছে তার উপর ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা বস্তুকে মোট কটা শ্রেণীতে ভাগ করি, মেনলি দুটো শ্রেণীতে ভাগ করছি। তাহলে দেখো আধানের বা এইভাবে বলতে পারো বস্তুর শ্রেণী বিভাগ, ঠিক আছে। ফার্স্ট, পরিবাহী বা কন্ডাক্টর। কন্ডাক্টর কাকে বলবো? এইগুলো হচ্ছে এমন একটা বস্তু, মেনলি মেটাল বা ধাতব, মেটালিক যে বস্তুগুলো আছে, ধাতব যে বস্তুগুলো দেখা যায়, সেই সমস্ত বস্তুগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রন খুব সহজেই চলাচল করতে পারে। তাহলে ইলেকট্রন এদের মধ্যে দিয়ে কি হচ্ছে? খুব সহজেই চলাচল করতে পারছে, ইলেকট্রন যেতে পারে। যাদের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে, যেমন তাপ যাদের মধ্যে দিয়ে, যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে, তাকে আমরা বলেছিলাম পরিবাহী বস্তু। ঠিক এখানেও তাই, তড়িৎ কণা অর্থাৎ ইলেকট্রন যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে খুব সহজেই যেতে পারছে তাদের বলা হচ্ছে পরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে যেতে পারে না ইলেকট্রন, চলাচল যার মধ্যে দিয়ে হয় না যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে, তাদের আমরা বলবো অন্তরক বা অপরিবাহী। ইংরাজিতে বললে ইনসুলেটর, অপরিবাহী। ঠিক আছে, এদের মধ্যে দিয়ে ইলেকট্রন কি হচ্ছে? যেতেই পারবে না, যেতেই পারে। ঠিক আছে, তাহলে মেনলি ইলেকট্রন যেতে পারে কি যেতে পারে না তার উপর ডিপেন্ড করে আমরা পদার্থগুলোকে কটা ভাগে ভাগ করছি? মেনলি দুটো ভাগে, অন্তরক বা ইনসুলেটর আর পরিবাহী কন্ডাক্টর। এই দুজনের মাঝেও এমন একটা পদার্থ আছে যার মধ্যে দিয়ে ইলেকট্রন খুব ভালোও যেতে পারে না পরিবাহীর মতো, আবার অন্তরকের মধ্যে একদম যেতে পারে না, সেটাও ভুল, সেটাও বলা ভুল। মানে এদের মাঝামাঝি এমন একটা বস্তু আছে যার মধ্যে দিয়ে ইলেকট্রন ভালোভাবে যেতে পারে না, যেতে পারে কিন্তু ভালোভাবে যেতে পারে, তাদের আমরা বলবো অর্ধ পরিবাহী। এই নিয়ে একটা বিশাল চ্যাপ্টার আছে তোমাদের 12-এ মডার্ন ফিজিক্সের শেষের দিকে, ইউনিট 9-এ, যার ইংরাজি হচ্ছে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর, এর মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবাহীর মতো ভালোও যেতে পারে না, আবার অন্তরকের মতো ইলেকট্রন যে একদম যেতে পারে না সেটাও বলা ভুল। ইলেকট্রন যায় কিন্তু খুব অল্প পরিমাণে ইলেকট্রন চলাচল করতে পারে, যাদের আমরা কি বলবো? অর্ধ পরিবাহী। তবে আজকালকার দিনে যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি, কম্পিউটার, যে সমস্ত ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো তৈরি হচ্ছে সমস্তই কিন্তু এই অর্ধপরিবাহী দিয়েই তৈরি হচ্ছে, বা সমস্ত বস্তুতেই অর্ধপরিবাহী ব্যবহার করা হচ্ছে তড়িৎ পরিবহন করার জন্য। এর কারণ আছে, এর কারণ হচ্ছে অর্ধপরিবাহীর কিছু সুবিধা আছে, সেগুলো পরে আলোচনা করা যাবে যখন অর্ধপরিবাহী চ্যাপ্টারটা পড়বো। তো মেনলি আমরা যে কোনো পদার্থ তড়িৎ যেতে পারে কি পারে না তার উপর ডিপেন্ড করে মেনলি দুটো ভাগে ভাগ করেছিলাম, আর তাদের মাঝামাঝি আর একটা পদার্থ আছে যাদের বলা হয়েছে অর্ধপরিবাহী। ঠিক আছে, চলো এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখানে এবার আমরা একটা যন্ত্রের কথা বলবো, যে যন্ত্রটার সাহায্যে কোনো বস্তুতে কত আধান আছে বা কোনো বস্তুতে আধান থাকলে কি ধরনের আধান আছে, পজিটিভ না নেগেটিভ, এই সমস্ত ব্যাপারগুলো এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করা। অর্থাৎ তড়িৎ সম্বন্ধীয় পরীক্ষাগুলো আমরা এই যন্ত্রের সাহায্যে করতে পারি। সেই জন্য যন্ত্রটার নাম হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্র, ইংরাজিতে বলা হবে ইলেকট্রোস্কোপ।
এবং যে যন্ত্রটা আমরা এখন করব, এই যন্ত্রটায় তোমরা দেখতে পাবে দুটো ছোট ছোট সোনার পাত আছে, খুব পাতলা দুটো সোনার পাত। সেই জন্য এই যন্ত্রটার টোটাল নাম হচ্ছে স্বর্ণপত্র গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, দেখি যন্ত্রটার স্ট্রাকচার কীরকম বা যন্ত্রটা কীভাবে কাজ করে। দেখো, এই যন্ত্রটায় প্রথমে একটা ধাতব আবরণ বা মেটালিক বক্স থাকে। এই মেটালিক বক্সের ঠিক ওপরের প্রান্তের মাঝখান দিয়ে একটা সরু ধাতব রডের মতো বা দণ্ডকে এই বাক্সের মধ্যে প্রবেশ করানো থাকে। এটা হচ্ছে একটা ধাতব দণ্ড। ঠিক আছে, এবার দেখো, এই দণ্ডের শেষে, দণ্ডটা যেখানে বাক্সের মধ্যে যেখানে দণ্ডটা শেষ হয়েছে, এটা হচ্ছে ধাতব দণ্ড। দণ্ডের শেষে দুটো খুব পাতলা সোনার পাত যুক্ত থাকে, খুব পাতলা দুটো সোনার পাত। এই দুটো পাত যুক্ত থাকে বলেই এই যন্ত্রটার নাম হয়েছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। ঠিক আছে, আচ্ছা, এই দণ্ডটার যে অংশটা বাক্সের বাইরে আছে, সেই অংশের শেষ প্রান্তে একটা চাকতির মতো অংশ যুক্ত থাকে, ধাতব চাকতি। এই এটাকে বলা হবে ধাতব চাকতি। ধাতব চাকতি। ঠিক আছে, তাহলে ধাতব চাকতি, ধাতব দণ্ড, স্বর্ণপত্র, এই দুটো স্বর্ণপত্র, যে জন্যই যন্ত্রটার নাম হয়েছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ। আর এই বক্সের মধ্যে ভেতরে যাতে কোনো জল না থাকে, অর্থাৎ ভেতরটাকে শুষ্ক করার জন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইড রাখা একটা পাত্র ভেতরে বসিয়ে রাখতে পারি, CaCl2, জল শোষক হিসেবে আমরা কি বসিয়ে রাখছি, একটা ক্যালসিয়াম ক্লোরাইড রাখা পাত্র। তো এই হচ্ছে খুব সিম্পল একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন। ঠিক আছে, এবার দেখো, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করব, তিনটে মেন কাজ করব। এই যন্ত্রটা মেন তিনটে কাজ করতে পারে। এক হচ্ছে কোনো বস্তুতে আধান আছে কি নেই, মানে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয় করব, আধানের অস্তিত্ব নির্ণয়। আর কি করতে পারি, আধানের প্রকৃতি, মানে কোনো বস্তুতে আধান পজিটিভ আধান আছে না নেগেটিভ আধান আছে, আধানের প্রকৃতি নির্ণয়, আধানের প্রকৃতি নির্ণয়। আর তিন, কোনো বস্তুকে মেনলি আমরা কটা ভাগে ভাগ করেছিলাম, পরিবাহী আর অন্তরক, দুটো ভাগে। তাহলে কোনো বস্তু পরিবাহী না অন্তরক সেটা বোঝার জন্য আমরা এই যন্ত্রটা ব্যবহার করতে পারি। তাহলে পরিবাহী বা অন্তরকের প্রমাণ করার জন্য আমরা এই যন্ত্রটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো কিভাবে ইউজ করব, দেখো, প্রথম যেটা করব সেটা হচ্ছে এই যন্ত্রটা দিয়ে আমরা কি করব, আধানের অস্তিত্ব নির্ণয় করব। ঠিক আছে, আধানের অস্তিত্ব নির্ণয় কিভাবে করব, দেখো, খুব সহজ চ্যাপ্টার, আমি আস্তে আস্তে পড়াচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি বলে দেরি হচ্ছে। এতটা দেরি করা উচিত না, আর একটু ফাস্ট পড়ানো উচিত। তো যাই হোক, তোমরা বোঝো, না বুঝতে পারলে আমায় কমেন্টে বলবে। ঠিক আছে, আস্তে আস্তেই পড়ো। আচ্ছা, আধানের অস্তিত্ব নির্ণয় করবো কিসের সাহায্যে, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের সাহায্যে। আচ্ছা দেখো, তাহলে আমি একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ আগে আঁকি। এটা হচ্ছে তড়িৎবীক্ষণের চাকতি, এটা হচ্ছে ধাতব দণ্ডটা,
এই দণ্ডের শেষ প্রান্তে কি ছিল? দুটো সোনার পাত। আর এই টোটাল ব্যবস্থাটাকে একটা অন্তরকের বাক্সের মধ্যে রাখা ছিল, আর ভেতরে জল শোষকটা রাখছি। ঠিক আছে, এবার দেখো, ধরো তোমার একটা বস্তু দেয়া হয়েছে, ধরো তোমার একটা দণ্ড দেয়া হয়েছে, এই দণ্ডটায় আধান আছে কি নেই তোমায় পরীক্ষা করতে হবে। ঠিক আছে, কি করে পরীক্ষা করবে? দেখো দেখো যেহেতু স্বর্ণপত্রটা এখন কোনো আধান নেই, তাহলে যেহেতু আধান স্বর্ণপত্রে নেই, তাহলে এই সোনার পাত দুটোতেও এখন কোনো আধান নেই। তাহলে যেহেতু সোনার পাত দুটোয় কোনো আধান নেই, তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ কিচ্ছু করছে না। ঠিক আছে, তাহলে এই সোনার পাত দুটো এখন কি অবস্থায় আছে? খুব কাছাকাছি আছে, পরস্পরের খুব কাছাকাছি আছে। ঠিক আছে, পরস্পর কাছাকাছি আছে, বিস্ফারিত অবস্থায় নেই, মানে পরস্পর থেকে দূরে সরে নেই। এবার তোমাকে যে বস্তুটা দেয়া হয়েছে সেটাকে তুমি কি করছো? এই স্বর্ণপত্রের চাকতির সঙ্গে টাচ করাচ্ছো। ঠিক আছে, স্বর্ণপত্রের চাকতিতে যখনই এই বস্তুটাকে টাচ করাবে, যদি দেখা যায় স্বর্ণপত্র দুটো একই অবস্থায় আছে, স্বর্ণপত্রগুলো আগে কোনো আধান ছিলই না, এই বস্তুটাতে যদি কোনো আধান না থাকে, এখানে টাচ করানোর পরেও এখানে কোনো আধান আসবে না। অর্থাৎ টাচ করানোর পরেও যদি দেখা যায় স্বর্ণপত্র দুটো একই অবস্থায় আছে, তাহলে বুঝতে হবে বস্তুটা কি ধরনের বস্তু? বস্তুটায় কোনো আধান নেই, অর্থাৎ বস্তুটা নিস্তড়িত বস্তু। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যদি এই বস্তুটাকে এই চাকতিতে টাচ করানোর পর তোমরা যদি দেখতে পাও এই স্বর্ণপত্রের পাতা দুটো কি হয়েছে? পরস্পর থেকে দূরে সরে গেছে, অর্থাৎ বলতে পারো বিস্ফারিত হয়ে গেছে। পরস্পর থেকে দূরে সরে যাওয়াটাকে আমরা বলতে পারি বিস্ফারিত হয়ে গেছে। তাহলে বলতে হবে এই বস্তুটায় অবশ্যই কোনো না কোনো একটা আধান ছিল। কেন ছিল? ধরো এই বস্তুটায় পজিটিভ আধান ছিল, তা যখনই আমি এই বস্তুটাকে এখানে টাচ করাচ্ছি, বস্তু থেকে কিছু পজিটিভ আধান এখানে চলে আসছে। শুধু চাকতিতেই নয়, এটা যেহেতু ধাতব দণ্ড, ধাতব দণ্ডের মধ্যে দিয়ে পজিটিভ আধানগুলো কোথায় চলে আসছে? স্বর্ণপত্রে এসে জমা হচ্ছে। তাহলে দুটো স্বর্ণপত্রেই কি আধান পেয়ে যাচ্ছে? পজিটিভ আধান। তাহলে তারা পরস্পরকে কি করবে? সমধর্মী আধান কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। সেই জন্য এই সোনার পাত দুটো বিকর্ষণের জন্য কি হচ্ছে? পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে যদি বস্তুটাকে টাচ করানোর পর স্বর্ণপত্রের বিস্ফারণ বৃদ্ধি পায়, বা আগে যে অবস্থায় ছিল সেখান থেকে যদি বিস্ফারিত অবস্থায় আসে, তাহলে বুঝতে হবে বস্তুটায় অবশ্যই কি ছিল? কোনো একটা আধান ছিল। পজিটিভ হলেও যা কি হবে, নেগেটিভ হলেও টোটাল বস্তুটা বা টোটাল অংশে কি আধান চলে আসবে? তখন নেগেটিভ আধান চলে আসবে। তাহলে কোনো বস্তুতে আধান যদি থাকে, স্বর্ণপত্রের বিস্ফোরণ বাড়বে বস্তুটাকে টাচ করালেই। আর যদি কোনো বস্তুতে আধান না থাকে, টাচ করানোর আগেও স্বর্ণপত্র যে অবস্থায় ছিল, টাচ করানোর পরেও স্বর্ণপত্র একই অবস্থায় থাকবে। ঠিক আছে, চলো, এটা হচ্ছে আধানের অস্তিত্ব নির্ণয় হলো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আধানের প্রকৃতি নির্ণয়। তাহলে নেক্সট স্বর্ণপত্রের সাহায্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আধানের প্রকৃতি নির্ণয়। আধানের প্রকৃতি নির্ণয় অর্থাৎ কোনো বস্তুতে পজিটিভ আধান আছে না নেগেটিভ আধান আছে, সেটা আমরা স্বর্ণপত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে একটা স্বর্ণপত্র আবার আঁকছি। এটা স্বর্ণপত্রের চাকতি, এটা হচ্ছে স্বর্ণপত্রের ধাতব দণ্ড, যার শেষ প্রান্তে কি যুক্ত আছে? দুটো সোনার পাত। ঠিক আছে, এই টোটাল ব্যবস্থাটাকে একটা বক্সের মধ্যে রাখা আছে। ঠিক আছে, এবার দেখো কোনো বস্তুতে আধানের প্রকৃতি